সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর তার আগে ফের 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হলো বিজেপি। পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছে। 25 লক্ষ ভুয়ো জব কার্ড এখানে পাওয়া গিয়েছে। যত তদন্ত হচ্ছে সংখ্যা কিন্তু ততই বাড়ছে। সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য আইন বাস্তবায়িত হবে, যাতে সাধারণ মানুষ, শ্রমিকরা তারা কোনোভাবেই নিজেদের যে প্রাপ্য তার থেকে বঞ্চিত না হয়। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করলেন আজ এই প্রসঙ্গে। বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সমাজের মধ্যে, বা বিশেষ করে পশ্চিমবঙ্গে, যে 100 দিনের কাজের প্রকল্প থেকে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে বর্তমানের কেন্দ্রীয় সরকার দরিদ্র মানুষের সঙ্গে, প্রান্তিক মানুষের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্ত পর্যন্ত 25 লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে, এবং যত তদন্ত বাড়ছে এই কার্ডের সংখ্যাও তত বাড়ছে। যে সরকার এফিডেভিট দিয়ে নিজে স্বীকার করেছে যে 4টি জেলায় দুর্নীতি হয়েছে এবং যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন যারা গরিব মানুষের প্রাপ্য টাকাকে আত্মসাৎ করেছে, এবং যাদের এই দুর্নীতির কারণে এই প্রকল্প ব্যাহত হচ্ছে তাদের কাছ থেকে দুর্নীতি করার যে লুটের টাকা, সেই টাকাটা তাদের থেকে আপনারা উসুল করুন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা এই টাকা আমাদের নির্দিষ্ট ফান্ড থেকে, রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা দিয়ে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব, যেটা বাস্তবে সম্ভব নয়। পশ্চিমবঙ্গে কার্যত এই প্রাতিষ্ঠানিক লুটকে এবং সীমাহীন দুর্নীতিকে একটা সরকারি শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে যে দুর্নীতি করা এটা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা কোনো নির্বাচিত পঞ্চায়েতের সদস্য অথবা কোনো তৃণমূল কংগ্রেসের নেতার অধিকারের মধ্যে পড়ে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যসভার সাংসদ, তিনি কিন্তু ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করেছেন। 100 দিনের কাজ জানিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে অবিলম্বে কেন্দ্রকে টাকা ছাড়তে হবে। কোনো প্রকল্পের টাকা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা সম্ভব নয়। আপনারাও কিন্তু এই নিয়ে বারবার সরব হচ্ছেন, কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলছেন সাধারণ মানুষ, গরিব মানুষের স্বার্থেই কিন্তু তারা বারবার এই হিসেব দেওয়ার কথা বলছেন, এবং এই যে 25 লক্ষ জাল কার্ড যেটা উদ্ধার হয়েছে এই সমস্তটার দায়িত্ব রাজ্য সরকারকেই তো নিতে হবে। টাকা দিতে তাদের কোনো আপত্তি নেই, রাজ্য সরকার ক্ষতিপূরণ নিজের অ্যাকাউন্ট থেকে কেন দিচ্ছে? যারা অপরাধ করেছে তাদের থেকে টাকা আদায় করুক। শ্রমিকদা এত জানেন, এত শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি পড়েন, তো শ্রমিকদা এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে গিয়ে বোঝাতে পারলেন না? হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট কান মলা দিয়ে বলে দিল যে এই রাজ্যের ক্ষেত্রে 100 দিনের টাকা ছাড়তে হবে, কারণ কোন সরকার এইরকম ভাবে একটা রাজ্য সরকারের ন্যায্য প্রাপ্য আটকে রাখতে পারে না। শ্রমিক বাবুর দল, ওনাদের এত বড় বড় আইনজীবী, ওনাদের অ্যাডভোকেট জেনারেল, পাবলিক প্রসিকিউটর, তারা কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বোঝাতে পারলেন না? তারপরে সুপ্রিম কোর্ট কান মোলা দিল। আর কোন হিসেবের কথা বলছেন? কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে লিখিতভাবে জানিয়েছে, উনি বলছেন 25 লক্ষ নাকি জব কার্ডের অসঙ্গতি, অথচ যখন পার্লামেন্ট, উনি তো পার্লামেন্টারিয়ান, ওনার সংসদের পক্ষ থেকে লিখিতভাবে প্রশ্নের উত্তরে জানানো হলো মাত্র 5162 জনের জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং ম্যাচ পাওয়া যায়নি। যেখানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, যেখানে হাইয়েস্ট দুর্নীতি হয়েছে, যেখানে 43% মানুষ, মানে কয়েক কোটি মানুষের জব কার্ডের সাথে আধার কার্ডের ম্যাচিং পাওয়া যায়নি, তাদের এক টাকাও আটকানো হয়নি। মধ্যপ্রদেশের 38% মানুষ, তাদের ক্ষেত্রে একই অবস্থা, জব কার্ডের সাথে আধার কার্ডের ম্যাচিং নেই, তাদের টাকা আটকানো হয়নি। শুধুমাত্র বেছে বেছে পশ্চিমবঙ্গ টার্গেট। কেন? কারণ পশ্চিমবঙ্গের গরিব বাঙালিরা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে 2021-এর নির্বাচনে, আর 21-এর নির্বাচনে হারার পর থেকে তাই 100 দিনের কাজের টাকা বন্ধ। এই বাংলা বিরোধী জমিদাররা এরপরও বড় বড় গলা নিয়ে কথা বলবে আর বাংলার মানুষের কাছে ভোট চাইতে যাবে। বাংলার মানুষ ছেড়ে দেবে এদেরকে, ক্ষমা করবে এদেরকে, যারা বাঙালিকে প্রতিদিন অত্যাচার করছে, আবাসের টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা আটকে রেখেছে, আর এখানে এসে প্রেস কনফারেন্স করে জ্ঞানের বাণী বড় বড়। এই জিরামজি, মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিয়েছে এক বিলটা থেকে। তারপর এটা ছিল আগে অ্যাক্ট, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মানে মানুষকে কাজ দিতে বাধ্য থাকতো। এবং এই মনরেগা 100 দিনের কাজ ছিল বলে কোভিডের সময় গরিব মানুষ না খেয়ে মারা যায়নি, সেই অ্যাক্টটাকেই তুলে দিল। এতদিন পর্যন্ত টাকা দিত কেন্দ্রীয় সরকার গরিব জায়গায়, এখন বলছে শুধুমাত্র
একেবারে পিছিয়ে পড়া অঞ্চলেই এই কাজ হবে এবং সেখানেও 40% টাকা রাজ্যকে দিতে হবে। অর্থাৎ যে রাজ্যে গরিব মানুষের সংখ্যা বেশি সেই রাজ্যকে 40% টাকা বেয়ার করতে হবে অতিরিক্ত। অর্থাৎ যাতে এই প্রকল্পটাই না চলে, গরিব মানুষের পেটে লাথি পড়ে, আর এদিকে ব্যাংকের টাকা মেরে দিয়ে নীরব মোদী মেহুল চক্রীরা পালিয়ে যাবে, তাদের লোন রাইট অফ করে দেওয়া হবে। এটাই হচ্ছে আসলে মোদী সরকারের আসল মুখ। বড় লোকের মাথায় তেল দাও, গরিবের পেটে লাথি মারো। শ্রমিক ভট্টাচার্য হচ্ছে সেই লোকেদের প্রতিনিধি। বাংলার মানুষ এদেরকে আবারও ঘাট ধাক্কা মারবে 2026-এর নির্বাচন। ধন্যবাদ। রাজ্যের পরবর্তী ডিজিপি নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা তৈরি হলো। রাজ্যের পাঠানো প্যানেলের তালিকা ফেরত পাঠালো ইউপিএসসি। এখন রাজ্যের কোনো স্থায়ী ডিজিপি নেই, দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার। চলতি মাসের 31 তারিখ তিনি অবসর নেবেন। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, কয়েক সপ্তাহ আগেই আমরা দেখেছিলাম ইউপিএসসির পক্ষ থেকে পরবর্তী ডিজিপি কে হবেন তার জন্য রাজ্যের কাছ থেকে একটা প্যানেল চেয়ে পাঠানো হলো। সেই প্যানেল এবার ইউপিএসসি খারিজ কেন করল? দেখো, গত জুলাই মাসে রাজ্যের তরফ থেকে একটা প্যানেল ইউপিএসসিকে পাঠানো হয়েছিল, কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেই প্যানেল নিয়ে গত অক্টোবর মাসে মিটিং করেছিল। যে মিটিংয়ের নির্যাস যে বেরিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে আর এক আইপিএস অফিসার রাজেশ কুমার, তিনি আবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালেও গেছিলেন, যার শুনানিতে ক্যাট কিছু নির্দিষ্ট রায় দিয়েছে, নির্দিষ্ট অর্ডার দিয়েছে, সেটাও কিছুদিনের মধ্যে ইউপিএসসিকে পাঠানোর কথা ছিল। এরই মাঝে যে তালিকা গত জুলাই মাসে রাজ্যের তরফ থেকে ইউপিএসসিকে পাঠানো হয়েছিল, ইউপিএসসি ওটা রাজ্যকে ফেরত পাঠিয়ে দিল। তার রাজ্যের চিফ সেক্রেটারিকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ওই চিঠি সেটা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং পরবর্তী ডিজি কে হবে সেটা নিয়ে কিন্তু একটা বেনজির টানাপোড়েন তৈরি হয়েছে, যেটা আগে কখনো দেখা যায়নি। এখন ইউপিএসসির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 2023 সালের 31শে ডিসেম্বর মনোজ মালব্য রাজ্য পুলিশের ডিজিপি পদ থেকে রিটায়ার করেছিলেন। সেই ডিজিপি রিটায়ারমেন্ট অর্থাৎ মনোজ মালব্যের রিটায়ারমেন্টের 3 মাস আগে রাজ্যের উচিত ছিল যে কে ডিজি হবে সেই নামের তালিকা ইউপিএসসির কাছে পাঠানোর জন্য, সিনিয়র মোস্ট আইপিএসদের নামের তালিকা, কিন্তু রাজ্যের তরফ থেকে তখন কোনো নামের তালিকা পাঠানো হয়নি। প্রায় 1.5 বছর পর, অর্থাৎ 2023-এর ডিসেম্বরের 1.5 বছর পর গত বছর 2025-এর জুলাই মাসে রাজ্যের তরফ থেকে লিস্ট পাঠানো হয়েছে। এই লিস্ট দেখে যদি ইউপিএসসি আবার নতুন করে কোনো কারোর নামের তালিকা পাঠায়, তাহলে সেটা অনেক আইপিএস অফিসার, সিনিয়র আইপিএস অফিসার যারা হয়তো ডিজি হতে পারতেন, তাদের জন্য সেটা অন্যরকম হয়ে যাবে, ইনজাস্টিস হবে, এমনটাই ইউপিএসসির বক্তব্য। এবং গোটা প্রক্রিয়ার জন্য তারা ভারত সরকারের যে অ্যাটর্নি জেনারেল রয়েছেন তার সঙ্গেও কনসালটেন্সি করেছেন। অ্যাটর্নি জেনারেলও পরিষ্কার তাদের যে ওপিনিয়ন দিয়েছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ যেন পশ্চিমবঙ্গ সরকার হয়, সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট গাইডলাইন আছে সেটা মেনেই রাজ্যের পরবর্তী ডিজি কে আছে, কে হবে সেটা রাজ্যকে ঠিক করতে হবে। ফলত ইউপিএসসিকে রাজ্য যে প্রস্তাব পাঠিয়েছিল ইউপিএসসি সেটা ব্যাক করে দিয়েছে। এবার রাজ্য কি করে, তারা কি সুপ্রিম কোর্টের কাছে যায় নাকি অন্য কিছু করে, সেটাই এখন দেখার। এরই মাঝে 31শে জানুয়ারি রাজ্যের বর্তমান যিনি ডিজিপি রাজীব কুমার, যিনি ভারপ্রাপ্ত ডিজিপি রয়েছেন, তার রিটায়ারমেন্ট রয়েছে। এখন পরবর্তী ডিজি কে হয় সেটাই দেখার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।